সো আমরা আজকে রিসার্চ মেথোডোলজি নিয়ে একটু সামান্য আলোচনা করব। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এটা কি। আমরা কিছু স্বাস্থ্য সম্পর্কিত হেলথ রিলেটেড প্যারামিটারস আমরা একটু জানবো বা লেখাপড়া করব, এবং এইটা কিছু পদ্ধতি অবলম্বন করে, বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেই আমরা এই শিখবো এটা। এবং উদ্দেশ্য আছে আমাদের। উদ্দেশ্যটা কি, যে আমাদের সামনে কোনো না কোনো একটা সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করতে চাই, অথবা কোনো একটা প্রশ্ন আমাদের মধ্যে আছে, এই প্রশ্নের উত্তরটা আমরা জানতে চাই। এবং যখন সমাধান হয়ে যাবে, প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে, এটা আবার অন্য কাউকে জানানো, কারণ এটা একটা সায়েন্টিফিক ওয়ার্ড। মেডিকেল সায়েন্স এই জিনিসটা যে কোনো কাজই মানুষকে জানানো উচিত, এজন্য যে মানুষ অন্যান্যরাও যাতে এখান থেকে, এই তথ্য থেকে উপকৃত হতে পারে। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য। তাহলে আমি যদি বলি, রিসার্চ শুরু হয় কি দিয়ে? এনিওয়ান? স্যার একটা প্রশ্ন দিয়ে। স্যার নলেজ লাগবে। গুড, প্রশ্ন দিয়ে। তাহলে রিসার্চ স্টার্টস উইথ আ কোয়েশ্চেন। একটা প্রবলেম হচ্ছে, কি এই প্রবলেম, কি এই প্রবলেম, এই প্রশ্ন মাথার মধ্যে প্রশ্ন ঘুরছে। অলরাইট, ওকে। এখন একটু আমরা বই খাতা লেখাপড়া করি। এটা বইয়ের সংজ্ঞা, রিসার্চ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞা। Research is a systematic method of collection, analysis, and the interpretation of data to answer a certain question or to solve a problem. So এটা হচ্ছে রিসার্চের সংজ্ঞা। এখন আমরা যদি এই সংজ্ঞাটাকে একটু ভাগ করি, তাহলে দেখো এখানে বলছে সিস্টেমেটিক মেথড, আর সেখানে আমরা কিছু করছি কি, কালেক্ট করছি, অ্যানালিসিস করছি, ইন্টারপ্রেট করছি আমাদের ডেটাকে। দুটো কাজ। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা ব্লেন্ডিং সাবজেক্ট। আমরা যদি সিস্টেমেটিক মেথডের কথাটা বলি, তাহলে এটা এপিডেমিওলজির ডোমেইনে চলে যায়। আর যখনই আমরা বাদবাকি কথাগুলো বলবো, এটা বায়োস্ট্যাটিস্টিক্স এর মধ্যে চলে যায়। এবং তোমরা দেখো, তোমরা যে মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ারে যাবে, এখানে কিন্তু রিসার্চ মেথোডোলজি নামে কোনো কিন্তু ডিপার্টমেন্ট নেই, অথচ এটা একটা আলাদা সাবজেক্ট হিসেবে তার এন্টিটি করে নিয়েছে। যেহেতু কোনো ডিপার্টমেন্ট নেই, কিন্তু পৃথিবীর সব জায়গাতেই তুমি তাকিয়ে দেখবে যে এপিডেমিওলজি ডিপার্টমেন্ট আছে, তারপরে বায়োস্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট আছে, অথবা আমাদের বাংলাদেশে কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট আছে। তো এই কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারেই আমরা বেসিক্যালি রিসার্চের বেসিক ব্যাপারগুলো বুঝি, অথবা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে এপিডেমিওলজি ডিপার্টমেন্ট বা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের আন্ডারে। আর এই রিসার্চটা করতে হবে সবাইকে। সবাইকে বলতে গেলে আমাদের যত ধরনের ডিসিপ্লিন, অ্যানাটমিরও রিসার্চ আছে, তারপরে ফিজিওলজিরও রিসার্চ আছে, প্রত্যেকেরই, হ্যাঁ, ফার্মাকোলজিরও রিসার্চ আছে। তোমরা একটু মিউট করে নাও, তোমাদের ওখান থেকে আওয়াজ আসছে, আওয়াজের জন্য কথা শুনতে ডিস্টার্ব হচ্ছে। ওকে, আমরা রেসপন্ডেন্ট থেকে পপুলেশনে যাই। শুরু করি আমরা রেসপন্ডেন্ট। কিছু লোকের সাথে আমরা কিছু কথা বলি, সেই কথার তারা কিছু উত্তর দেয়। উত্তর দিলে সেই উত্তর থেকে আমরা পাই। তোমাদেরকে আমি একটু মিউট করে নিতে বলছি, প্লিজ। আমরা যে ধারণাটা পাচ্ছি সেইখানে কারো না কারো মাইক কিন্তু এখনো অন আছে, মিউট হচ্ছে না, প্লিজ। আচ্ছা, তারপরে আমরা ইনফারেন্স নিই। ইনফারেন্স না আমাদের সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কাদের উপরে? এটা হচ্ছে এই রেসপন্ডেন্টদের ব্যাপারে। ওকে, তখন যেটা পাই সেটা হচ্ছে ওই রেসপন্ডেন্টদের ক্যারেক্টারিস্টিক্স, আর কিছুই না, একদম বেসিক। আমরা যদি এখন এইটার পেছনে চলে যাই, এপিডেমিওলজির সংজ্ঞা অনুযায়ী ফার্স্ট ক্লাস আমরা যে করেছিলাম এপিডেমিওলজির, এবং এপিডেমিওলজির ফার্স্ট ক্লাসটায় আমরা বলেছি যে
আবারও কিন্তু কথা হচ্ছে, ইকো হচ্ছে। আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রেসপন্ডেন্টস। এটা একদম বেসিক ইনফরমেশন। এই যে আমরা বলছি যে টাইম, প্লেস, পার্সন, ডিস্ট্রিবিউশন, ওভারঅল ওরা কিরকম। এরপরে আমরা এর ভেতরে আরো কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করার চেষ্টা করি। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করলে ওই রেসপন্ডেন্টদের এই বায়োস্ট্যাটিস্টিক্স এর অংশ হয়ে যায়। তখন ওই রেসপন্ডেন্ট থাকে না, ওইটা আমরা তখন বলি স্যাম্পল। বায়োস্ট্যাটিস্টিক্স আমরা পড়েছি স্যাম্পল। এরপরে আমরা ওই স্যাম্পলের উপরে যখন ফার্দার কোনো ইনফারেন্স নিতে যাই, ইনফারেন্সটা আমাদের হয়ে যায় পপুলেশন। এবং স্যাম্পল থেকে পপুলেশনের ইনফারেন্সটা যখন নেই, আবারও আমরা একটু বায়োস্ট্যাটিস্টিক্স এর ইতিহাসটা যে ক্লাসগুলো করেছি একটু মনে করার চেষ্টা করি। আমরা স্যাম্পল থেকে আগিয়ে একদম লাস্টে পপুলেশনে কোন জিনিসটায় গিয়ে সিদ্ধান্ত এনেছিলাম? এনিবডি একটু রেসপন্ড করো তো। স্যার কনফিডেন্স ইন্টারভ্যাল পর্যন্ত যে সিদ্ধান্ত ভেরি গুড, ভেরি গুড। কনফিডেন্স ইন্টারভ্যাল। তাহলে আমরা স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্সকে কনফিডেন্স ইন্টারভ্যাল দিয়ে যখন ইন্টারপ্রেট করি, ইনফারেন্স ড্র করার চেষ্টা করি, ওটাই হয়ে যায় ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পপুলেশন। তো তাহলে দেখো আমাদের এই পদ্ধতি হচ্ছে এপিডেমিওলজি, কিন্তু পরবর্তীতে আমরা যখন অ্যানালাইসিস করছি এটা বায়োস্ট্যাটিস্টিক্স। এই দুটো মিলে হচ্ছে এই রিসার্চ। একটা প্রবলেম কি করে রিসার্চের দিকে নিয়ে যায়? একটা হলো যে আমার নিজের বুঝতে হবে যে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে, একটা ডিফারেন্স আমি বুঝতে পারছি যে এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত না। তাহলে এখন যেমন তোমাদের মাথায় আসতে পারে যে হ্যাঁ সবাই শুরু করে দিল এখন অফলাইন ক্লাস, তাহলে কেন অনলাইন ক্লাস হচ্ছে? এটা একটা প্রবলেম। এবং এরপরে the reasons or reason for this difference should be unclear and you don't know কেন এই ক্লাসটা অনলাইন হচ্ছে, তাই তো? নাকি তোমরা জানো? এরপরে তৃতীয় যেটা হচ্ছে there should be more than one possible answer to the question or solution to the problem. যদি একটা অ্যান্সার হয়ে যায় তাহলে আর এটা রিসার্চেবল কোনো প্রবলেম থাকলো না, বিকজ আই নো অনলি ওয়ান অ্যান্সার। তাহলে ওই অ্যান্সারের একটা প্রবলেমের যদি অনলি ওয়ান অ্যান্সার থাকে, আমি জাস্ট ওই অ্যান্সারটাকেই রিমুভ করে দিব। আমি তো জানি এই একটাই অ্যান্সার, এই প্রবলেমের জন্য এই একটা জিনিসই দায়ী আছে, সেটা রিমুভ করে দিতে পারলেই আমার ওই প্রবলেমটা থাকলো না। কিন্তু যদি অনেকগুলো যদি কারণ থেকে যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে তাহলে তো আমি সরাসরি রিমুভ করতে পারছি না, তাহলে আমাকে আরো অনেক কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, একটাকে অ্যাড্রেস করার জন্য একরকম, আরেকটাকে অ্যাড্রেস করার জন্য একরকম। এবং তখন আমাদের অনেক কিছু গবেষণার বিষয় চলে আসে, যাচ্ছে ঠিক আছে একটা পার্টিকুলার প্রবলেম কতটুকু তার পার্সেন্টেজ শেয়ার করছে, ইম্প্যাক্ট ফেলছে ওই প্রবলেমটাতে, আরেকজন সে কতটুকু পার্সেন্টেজ ফেলছে, তাহলে এইগুলো আলাদা আলাদা করে খুঁজে বের করা এবং স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সেই খোঁজার চেষ্টা করা। তাহলে এই ব্যাপারটাও আমাদেরকে বুঝতে হয়। যদি মোর দ্যান ওয়ান পসিবল অ্যান্সার থাকে তাহলে আমরা এটা করব না। তাহলে এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন ছিল যে অনলাইন ক্লাস কেন হচ্ছে, এটা কেন অফলাইন হচ্ছে না? তার উত্তর একটাই, যে আমি জরুরি প্রয়োজনে ঢাকা চলে এসেছি। তাহলে এখন এটাকে দূর করে দাও, রিমুভটা, এই প্রবলেমের অ্যান্সারটাকে, যে না আমাকে তাড়াতাড়ি বরিশাল তাহলে চলে যেতে হবে, ইনশাআল্লাহ বরিশাল গেলে আবার অফলাইনে আমরা ক্লাস করব। ওকে, আচ্ছা এখন তাহলে তোমাদেরকে আমি রিসার্চ প্রবলেমের অবস্থানগুলো একটু বলি। যে একটা সিচুয়েশন থাকবে যেটা একটা ডেসক্রিপশন দিয়ে বোঝা যাবে, অথবা কোনো একটা এক্সপ্লেনেশন থাকবে, অথবা কোনো একটা প্রেডিকশন থাকবে। এবং সিচুয়েশনটা আনস্যাটিসফ্যাক্টরি আমরা তো আগেই বলেছি, এবং যেহেতু আনস্যাটিসফ্যাক্টরি এটাকে নিয়ে কাজ করা উচিত, তাহলে তার ইম্পর্টেন্সটা এস্টাবলিশ হয়ে যায়। এরপরে আমরা খুঁজতে চেষ্টা করি হাউ দ্য ওয়ার্ক টু ফাইন্ড দ্য অ্যান্সার। এবং আমি যখনই এই অ্যান্সারটা ফাইন্ড করব, এই ওয়ার্কটা কি করে অ্যাড করবে টু দ্য এক্সিস্টিং নলেজ। অলরেডি যদি নলেজ এক্সিস্টিং থাকে
যে হ্যাঁ ঠিক আছে এই প্রবলেমটার এই সলিউশন, তাহলে অলরেডি এক্সিস্টিং নলেজ দিয়েই আমি কিন্তু এটার সলিউশন বের করে ফেলতে পারবো। তাহলে আমার এক্সিস্টিং নলেজ কি আছে সেটাও আমাদেরকে জানতে হবে, খুঁজতে হবে, বের করতে হবে। এখানে দেখো একটা প্রবলেম দিয়েছি, বলা হচ্ছে যে sanitary conditions in some area are poor. Only 5% households are having latrines. So this is condition number 1. And diseases connected with poor sanitation, such as hepatitis or gastroenteritis, worms, these are very common. Ministry of Health has initiated a sanitation project that aims at increasing the number of households with latrines by 15% each year. The project provides materials and the population should provide labor. 2 years later, less than half of the target has been reached. তাহলে এখন আমরা দেখি 2 বছর পরে আমাদের টার্গেট মানে ফুলফিলড হওয়া উচিত ছিল কতটুকু, কত পার্সেন্ট লোকের বাড়িতে ইয়া থাকবে? 30%. 30%? 35%. 35%, good. 30% মিনিস্ট্রি বানাবে, 5% অলরেডি আছে, তাহলে 2 বছর পরে আমি দেখতে চাই at least 35% of the households they have the sanitary latrines. আমাদের তাহলে এইটা জানা উচিত ছিল, কিন্তু আমি জানতে পেলাম বা গভর্নমেন্ট শেষ করলো যে হ্যাঁ এটা হয়নি, অনলি হাফেরও কম হয়েছে। এখন বলো দেখি তোমরা একটা একটা করে যে এটার মানে প্রবাবল কারণ কি কি থাকতে পারে? What might be the possible reasons? স্যার এটা রুট লেভেল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। কার দ্বারা সম্ভব হয়নি? স্যার ইন্টারভেনিং যে ফ্যাক্টর গুলা, মানে যে মানুষগুলো আছে, মানে যাদের মাধ্যমে মিনিস্ট্রি অফ হেলথ তারা এই মানে এটা এক্সিকিউট করবে। তাহলে কেন মানে সম্ভাব্য তোমার কাছে কি মনে হচ্ছে যে কেন পৌঁছাতে পারলো না? রিসোর্স ডেফিশিয়েন্ট ছিল। রিসোর্স ডেফিশিয়েন্ট, আচ্ছা একটা হতে পারে। আর স্যার আমার কাছে মনে হয় এসব প্রজেক্টে যে রেফারেল সিস্টেম একটা থেকে একটা ধাপ 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 হয়ে যে ফাইনাল পর্যন্ত পৌঁছে, সেখানে অনেক সময় কিল হয়ে যায়, যার কারণে লাস্ট পর্যন্ত দেখা যায় আমাদের ওই প্রসেসটা রুট লেভেল পর্যন্ত পৌঁছাতে অনেক টাইম চলে যাওয়ার কারণে আলটিমেট টার্গেটটা যতটুকু টাইমে হওয়া কমপ্লিট উচিত ছিল সেটা করতে পারে না। এইটা তুমি বলছো, কিন্তু অলরেডি গভর্নমেন্ট নিশ্চয়ই তারা ক্যালকুলেশন করে নিয়েছে যে 2 বছরের মধ্যে এটা করবে। তাহলে ওই ধাপটা ভাগ করাই ছিল যে 2 বছরের কোন সময় কতটুকু, কোন সময় কতটুকু। তার মানে পরিবারে যে Yes, বলো। সকল পরিবারের ল্যাট্রিন দেওয়া হবে তারা ইন্টারেস্টেড না, লেবার দিতে রাজি হবে। ভেরি গুড, যাদের পরিবারে দেওয়া হবে তারা ইন্টারেস্টেড ছিল না। ভেরি গুড। আর যেটা বললে যে হ্যাঁ ধাপটা, এই পয়েন্টটাও আসতে পারে, বিকজ দিস ইজ এ ভ্যালিড পয়েন্ট। তার মানে কি তারা যে ধাপের সময়সূচি নির্ধারণ করেছিল ওইটা ভুল ছিল। তারা মনে করেছে এই শর্ট সময়ের মধ্যে পারবো, কিন্তু দেখা যাচ্ছে না বেশি সময় লেগে গিয়েছে, তাহলে তাদের ক্যালকুলেশনে ভুল ছিল, এটা হতে পারে। আর কি? যদি আমাদের অ্যাওয়ারনেসটা না থাকে, মানে ওই সকল মানুষের যদি অ্যাওয়ারনেসই না থাকে, পপুলেশনের অ্যাওয়ারনেস, আচ্ছা ঠিক আছে, এইটা ডেফিসিয়েন্ট ম্যান পাওয়ার, তারা যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ম্যান পাওয়ারের, সেই ম্যান পাওয়ার কম ছিল। তাহলে অনেকগুলো ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম। তাহলে সম্ভাব্য অ্যান্সার কি একটা থাকলো না অনেকগুলো? স্যার একাধিক। তাহলে যদি একাধিক হয় তাহলে এই প্রবলেমটা আমাদেরকে কিন্তু রিসার্চেবল প্রবলেম হিসেবে চিহ্নিত করে নিতে হবে। এখন তোমরা যে এতগুলো ভাগ মানে প্রবলেমের কথা বললে, আমরা যদি একটু সাজিয়ে নিলে আমরা কি দেখতে পাই? হ্যাঁ, সাজিয়ে নিলে আমরা দেখতে পাচ্ছি যে পসিবল অ্যান্সারস এর মধ্যে একটা হচ্ছে সার্ভিস রিলেটেড, একটা হলো যে দেখো এখানে অনেকগুলো তারা অ্যাডিকুয়েটলি ইনফর্ম করতে পারেনি, ইনভলভ করতে পারেনি। ম্যাটেরিয়ালস এর কথা বলেছো তোমরা, ট্রেনিংও থাকতে পারে, ইফেক্টিভনেস অফ দ্য স্যানিটারি স্টাফ, তারপরে তোমরা বলছো যে কম ছিল লোক, এটাও হতে পারে, তাদের টাইম ক্যালকুলেশনে ভুল ছিল। দেখো তোমরাও কিন্তু আরো অনেক কিছু বলে ফেলেছো যেগুলো এখানে নাই। আর আরেকটা কি, একটা পপুলেশন রিলেটেড ফ্যাক্টর, যে কমিউনিটির তাদের অ্যাওয়ারনেস ছিল না, তাদের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিটি হেল্প করেনি, তারা আগিয়ে আসেনি, তারা ঠিক মতো লেবার দেয়নি। তাহলে
এইটা আরেকটা প্রবলেম। তাহলে দুটো অ্যাসপেক্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এইভাবে যখন আমরা মানে প্রবলেম গুলোকে ভাগ করতে পারবো, তখন হচ্ছে আমাদের এটা রিসার্চেবল প্রবলেম হিসেবে গণিত হবে। এখন এখানে কিছু প্রবলেমের উদাহরণ: effects of exercise on CD4 levels among HIV positive adolescents, relationship between numeracy skills and parental involvement of preschool children, identify the characteristics which differentiate between the students who being it and those who do not, determine if there is a relationship between self-efficacy and self-reported alcohol usage among adolescents. এখন আমরা অনেক কিছু প্রবলেমের কথা এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি, বাট এর চেয়ে আরো অনেক প্রবলেম আমরা যদি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি। আমি এই উদাহরণগুলো সংগ্রহ করেছিলাম বিদেশি কিছু বইয়ের কাছ থেকে, সেখান থেকে এভাবে তুলে ধরেছি। জাস্ট আমি দিয়েছি ওরা কি করে চিন্তা করছে, ওদের কোন লেভেলে ওদের প্রবলেম গুলো ওরা নিয়ে কাজ করে। আমাদের বাংলাদেশের কিন্তু চিন্তা ভাবনার লেভেল গুলো আরো একটু ভিন্নতা আমরা দেখব। এখানে আমরা অনেক বড় একটা জায়গা থেকে স্পেসিফিক জায়গায় কি করে যাই এখানে দেখি। এখানে যেমন ওরা বলছে যে চাইল্ড কেয়ার এন্ড সোশ্যাল প্রোটেকশন, এইটা নিয়ে তাদের মাথায় চিন্তা, এবং তাদের প্রবলেম তারা বলছে যে আর্লি ম্যারেজ অফ দ্য গার্লস, এটাকে তারা প্রবলেম হিসেবে নিয়েছে, এবং তারা চিন্তা করছে যে আমাদের মানে তাদের এই প্রবলেমটাকে কি করে দূর করতে পারে। তারা দেখছে যে চাইল্ড প্রোটেকশন সিস্টেম, যেটা ওই যে সোশ্যাল প্রোটেকশন, এরকম একটা সিস্টেম যদি আমরা নিতে পারি তাহলে কি আর্লি ম্যারেজটাকে প্রিভেন্ট করা যায়। এবং তারা তখন রিসার্চ কোয়েশ্চেন তারা নিয়ে আসলো যে চাইল্ড প্রোটেকশন স্কিম যদি নেওয়া হয়, ডাজ ইট প্রিভেন্ট আর্লি ম্যারেজ অর নট। ওকে, এখানে কিছু টার্মিনোলজি আছে: রিসার্চ টপিক, রিসার্চ প্রবলেম, পারপাস, রিসার্চ কোয়েশ্চেন। ওকে, টপিকটা কি, যেটা ব্রড সাবজেক্ট ম্যাটার, যেটা আমরা একটা স্টাডিতে অ্যাড্রেস করতে যাব। প্রবলেম হচ্ছে যেটা নিয়ে আমরা শুরু করি, পারপাস হচ্ছে আমরা কি চাই এখান থেকে, আর কোয়েশ্চেন হচ্ছে এইখান থেকে এই উপরের তিনটা থেকে নিজের মনের মধ্যে একটা পদ্ধতিগত প্রশ্ন তৈরি করা, যেই প্রশ্নটার উত্তর আমরা খুঁজে বের করব, এবং আমাদেরকে এগুলো লিখতে হয় বইতে। তোমরা যখন রিপোর্ট লিখবে সেই বইতে এটা লিখতে হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিসার্চ, তাহলে আমাদেরকে কি করব, একদম ক্লিয়ার স্টেটমেন্ট, আমরা যে প্রবলেমটা বলবো সে প্রবলেমটার কিন্তু একটা ক্লিয়ার স্টেটমেন্ট থাকবে, সেটার একটা প্ল্যান থাকবে। আমরা বলেই দিয়েছি যে একটা সায়েন্টিফিক মেথডে আমরা ফলো করব। অলরেডি যেটা এক্সিস্টিং ডেটা আছে সেটার উপরে বিল্ড করে আমার এই প্রবলেমগুলো আসবে, এবং তাদের পজিটিভ আর নেগেটিভ ফাইন্ডিংস কি আছে সেগুলো প্রত্যেকটাই আমি নিয়ে কাজ করব। এরপরে আমি এই টপিকের উপরে আমি নতুন ডেটা কালেক্ট শুরু করব, এবং নতুন ডেটা কালেক্ট করে আমাকে উত্তর খোঁজার জন্য আমার যে রিসার্চ কোশ্চেন ছিল সেই উত্তর খোঁজার সাথে সম্পর্কযুক্ত ডেটাগুলোই কালেক্ট করতে হবে। আমি একদম গদ বাঁধা মুখস্থ অনেক বিশাল ডেটা কালেক্ট করলাম তাহলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা, প্রথমে আমাকে তাহলে একটা ইস্যু অথবা কোয়েশ্চেন অথবা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। আমরা যারা এটার সাথে জড়িত, যারা এটার ব্যাপারে জ্ঞান রাখে বা যারা চায় এ ধরনের কাজ হোক, তাদের সাথে কথা বলতে হবে, বা যাদের সত্যি উপকার হবে এই কাজ থেকে। তারপরে আমরা বলে দিয়েছি যে অলরেডি এক্সিস্টিং নলেজ কি আছে, সেখানেও দেখবো যে হ্যাঁ কারা এই ব্যাপারটায় নলেজেবল, এবং তাদের কি কোনো রিপোর্ট লেখা আছে, তাদের কি কোনো অরিজিনাল রিসার্চ পেপার আছে। তার মানে কি আমাকে এইটার উপরে জ্ঞানের যে জগৎ আছে জগৎটাকে খুঁজে একটু দেখতে হবে যে হ্যাঁ সেখানে কিরকম ধরনের জ্ঞান আহরণ করা যায়, আমরা ওখান থেকে কি করে নিতে পারি। এরপরে আমার প্ল্যান করব এই যে এপিডেমিওলজিক্যাল মেথডস আমরা তখন অ্যাপ্লাই করব, যে হ্যাঁ আমরা যে স্টাডি ডিজাইন গুলো শিখেছি, স্টাডি ডিজাইন গুলো শেখায় সেই স্টাডি ডিজাইনের কোন ডিজাইনটা তাহলে আমার এই প্রবলেমটা সলভ করার জন্য কাজে লাগবে। আমরা তো থিওরি পড়ে গিয়েছি এতদিন, তাই না? তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি সব থিওরি, এবং পরীক্ষার হলেও জিজ্ঞেস করেছি যে
এই স্টাডি ডিজাইন ওই স্টাডি ডিজাইনের তফাৎটা কি, এটার অ্যাডভান্টেজ কি, ওটা ডিসঅ্যাডভান্টেজ কি, ইত্যাদি ইত্যাদি। এগুলো থিওরিতে তো পড়লাম, এখন দেখি প্র্যাকটিক্যালি কাজ করে যে ওই যে থিওরিটা কতটুকু আমরা কাজ করতে পারি। এবং এর পরবর্তীতে আমার যখন কাজ শেষ হয়ে যাবে, আমার ডেটা কালেকশন শেষ, পদ্ধতি শেষ, প্ল্যান শেষ, তারপরে আমার প্রথম কাজ হচ্ছে যে আমি এটার উপরে একটা রিপোর্ট লিখে ফেলবো এবং এটাকে সাবমিট করব অ্যাসেসমেন্টের জন্য। হ্যাঁ, কোথাও কোনো ভুল আছে কিনা, আমার যিনি মেন্টর আছেন, যে টিচার আছেন, তাদের সাথে আমি যোগাযোগ করব। যদি ভালো হয় কাজ, তাহলে তো আমি খুব ভালো, আমি এটাকে তো পাবলিকেশনসে দিয়ে দেব। কারণটা হচ্ছে আমার পাবলিকেশনসটা খুব জরুরি, কারণ এখান থেকে মানুষজন উপকৃত হবে। আমরা বলেছি যে আমাদের যে কোনো কাজ যেন মানুষের উপকারে আসে, মানুষ যেন এখান থেকে এই জ্ঞানটা কাজে লাগিয়ে তাদের এলাকাতে হেলথ রিলেটেড কোনো প্রবলেম দূর করতে পারে, সেই জন্য। এবং তোমাদের ক্লাসে পরবর্তীতে আমি ক্লাসের সামনাসামনি দেখাবো যে পাবলিশ অর পেরিশ এই জিনিসটা কি। তোমরা এখনই এই পাবলিশ অর পেরিশ এই জিনিসটা ইয়ে করে নিতে পারো, জাস্ট একটু গুগলে চেক করে নিতে পারো, দেখবে যে হ্যাঁ এটা একটা প্ল্যাটফর্ম। এবং এই হার্জিং কোম্পানি এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে। তো তোমরা যদি একটু মানে জাস্ট গুগল করলে দেখবে যে হ্যাঁ এটাকে ইনস্টল করে নেওয়া যায়, তুমি তোমার কম্পিউটারে, তোমার ল্যাপটপে ইনস্টল করে নিতে পারবে। আচ্ছা, কাজটা যদি ভালো না হয় তারপরেও বলবো যে পাবলিশ। এই জন্যে যে বিদেশে এইটা করে তারা, আমরা করি না। আমরা মনে করি কাজটা তো ভালো হয়নি, এটা কি বলবো, নিজের একটা লজ্জা ভাব। বাংলাদেশে যে জিনিসটা সবচেয়ে বেশি অন্তরায়, হ্যাঁ, আমরা নিজেদের কাজকে বুঝতে পারি না এবং নিজেরা লজ্জা পাই যে হ্যাঁ এটা তো ভালো কিছু করিনি, এটা নিয়ে কিছু বলবো না। কিন্তু বিদেশে এটা করে না। বিদেশে ওরা খারাপ কাজ হলে ওটা পাবলিশ করে। কি জন্যে? ওরা ওইখানে মেথোডোলজিক্যাল ফ্লজ কি হয়েছে সেইটা তুলে ধরে। তাহলে মেথোডোলজিক্যাল ফ্লজ এর জন্য কাজটা ভালো হয়নি, তাহলে যখন যেখানে তারা সাবমিট করে, যেখান থেকে পাবলিশ করে, সেখানে ওরা বোঝে যে ও আচ্ছা এই রিসার্চারটা সে এইটুকু অ্যাটলিস্ট জানে যে হ্যাঁ মেথোডোলজিক্যাল ফ্ল মানে কি, সে করে ফেলেছে, তখন সে বুঝতে পারেনি, কিন্তু হি অর শি নোজ। সুতরাং এইটাও মানুষকে জানানো উচিত যে এরকম ভুল মেথোডোলজি নিয়েও তো মানুষজন আগাতে পারে, প্ল্যান করে আগাতে পারে। তাহলে দেখি এরকম ভুল মেথোডোলজি নিয়ে যদি আগায়, তাহলে তো আমাদের জন্য বুঝতে একটু প্রবলেমই হবে। হ্যাঁ, আমরা এটা করতে পারবো না, আমরা এটাতে সফলতা পাবো না। তাহলে ওই জিনিসটাও মানুষকে জানানো উচিত যে সঠিকটার পাশাপাশি ভুলটা। ওকে, তাহলে সবসময় মনে রাখতে হবে কি, পাবলিশ করতে হবে আমার কাজ। আর যদি আমরা পাবলিশ না করি, তাহলে কিন্তু আমার এই যে একটা দুর্নাম থেকে যাবে যে আমি একটা আনফিনিশ জবের থেকে নিজেকে ক্লিন করিনি, এবং এই দুর্নামটা কিন্তু খুব মানে ভালো না, সেটা তোমরা এখনই বুঝতে পারবে। এই দেখো, so paperwork is the final work, otherwise you are not clean. You got my point? ছবিটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। গুড, ভেরি গুড। সো তার মানে আমরা যে কোনো কাজই শেষ করি না কেন, ফাইনাল ওয়ার্ক হচ্ছে পেপার ওয়ার্ক। ওকে, এবারে আসি আমরা একটু টাইপস অফ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ সোশ্যাল সায়েন্টিস্ট করে, কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট তারা ইভালুয়েট করে, কমনলি কেস স্টাডি দিয়েই তারা শেষ করে। হেলথ সিস্টেম রিসার্চে কিছু কিছু কোয়ালিটেটিভ রিসার্চ আছে, হেলথ সিস্টেমের ভেতরে সিস্টেমটা কেমন করে কাজ করছে এইটা দেখি আমরা। কোয়ান্টিটেটিভ রিসার্চ, অলমোস্ট এভরিওয়ান ইজ ইনভলভ। আমরা তো আরো বেশি, বিশেষ করে যারা হেলথ সিস্টেমে কাজ করছি। এবং এই কোয়ান্টিটেটিভ কাজ করে সেইখানে যদি কোনো কিছু কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট আছে সেগুলো ডিরাইভ করার চেষ্টা করি। হেলথ প্যারামিটার রিসার্চ এগুলো সবই কোয়ান্টিটেটিভ, বেশিরভাগই, মোস্ট অফ ইট, বলতে পারো 80 to 90%। Other types of research, আমরা যদি বলি বেসিক রিসার্চ, explore the basic knowledge, generate the theoretical know-how। আমরা কোনো একটা প্রবলেম অ্যানালাইজ করতে তখন সেখানে যাই না শুধুমাত্র একদম বেসিক আমি জানি না, না জানাটাই একটা প্রবলেম, আমি জানতে চাই। হ্যাঁ, একটা সেল লেভেল রিসার্চ
কেউ যদি কোনো কিছু করে। অ্যাপ্লাইড রিসার্চ আমরা অ্যানালাইজ করি, ডিসিশন নেই এবং পরবর্তীতে কোর্স অফ অ্যাকশনটা আমরা ঠিক করি। অপারেশনস অর অ্যাকশনস রিসার্চ এটা কি? এইটা হলো যে নিড ডিফাইন করা, যে এই রিসার্চটা একটু ভিন্ন টাইপের। বাংলাদেশে যেমন অনেক শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু অনেক বেশি ছিল এক সময়, একটা ধীরে 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 এমন ভাবে কমে এসছে যে আমরা এমডিজি টার্গেট ছিল 2015 সাল, 15 সালের আগেই আমরা শিশু মৃত্যুর হার ওই টার্গেটের চেয়ে নিচে নামিয়ে আনতে পেরেছি, মাতৃ মৃত্যুর হার ওই টার্গেটের চেয়ে নিচে। তার মানে আমরা এটাতে অনেক ভালো সাফল্য অর্জন করেছি। কিন্তু এই সাফল্য অর্জনের পেছনে ছিল ওই অপারেশনস রিসার্চ, অ্যাকশনস রিসার্চ। কি যাচ্ছে, ঠিক আছে, প্রথমেই তারা বের করেছে যে মা মারা যাওয়ার কারণগুলো কি কি, তারপরে তারা বের করেছে শিশু মারা যাওয়ার কারণগুলো কি কি। এই প্রত্যেকটা দুটো জিনিস বের করে তারা তারপরে সেইটার এগেইনস্টে তাদের স্ট্র্যাটেজি নির্ণয় করেছে। তাহলে এই যে কারণ জানছি যে এইটা কেন ঘটছে, পরবর্তীতে আমি এটার একটা সমাধান বের করব, এটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। কারণটাকে এটার সাথে অ্যাকশন জড়িত আছে। ওকে, ইভালুয়েশন রিসার্চ, যে কোনো একটা গিভেন স্ট্যান্ডার্ডের এগেইনস্টে কেমন হচ্ছে, একটা প্রজেক্ট কেমন চলছে। তার মানে কি, কেউ একজন প্রজেক্ট নিয়ে কাজ করছে, আমি বাইরে থেকে আরেকটা থার্ড পার্টি আমি গিয়ে করলাম কি, দেখলাম যে হ্যাঁ ওরা ঠিক মতো কাজ করছে কি করছে না। এই যে এই ইভালুয়েশন করা, এটা ইভালুয়েশন রিসার্চ। দুই ধরনের ইভালুয়েশন, আমরা এত ডিটেইলে যাই না, কারণটা হচ্ছে যে এগুলো পরীক্ষার হলে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। ফর্মেটিভ, সামেটিভ। ফর্মেটিভ হচ্ছে ডিউরিং দ্য টাইম, হয়তো বা 6 মাস পর পর আমরা ইভালুয়েট করছি। সামেটিভ কি, এট দি এন্ড, হয়তো প্রজেক্টটা 2 বছরের, প্রজেক্টটা 5 বছরের, 5 বছর শেষে কি হলো। কিন্তু 5 বছরের মধ্যে আমি প্রতি 6 মাস অন্তর অন্তর আমি চেক করছি, ওটা হলো ফর্মেটিভ। আর সামেটিভটা হচ্ছে এট দি এন্ড। মেডিকেল রিসার্চ কোয়ালিটেটিভ স্মল স্কেলে হয়, বাট মেইনলি কোয়ান্টিটেটিভ। বেসিক রিসার্চ আমরা সেলুলার লেভেলে করি, আর অ্যাপ্লাইড রিসার্চ প্রবলেম ওরিয়েন্টেড। প্রাইমারি রিসার্চ করি মেইনলি কমন রিসার্চ ওয়ার্ক আমরা যত করছি, আমরা এই যে এই আরএফএসটির যে আমরা স্টাডি ট্যুরের জন্য যে বের হব, আমরা ডেটা কালেকশন করব, এই ডেটা কালেকশনটা কিন্তু একদম প্রবলেম ওরিয়েন্টেড হতে হবে, এবং এইগুলোই আমরা অ্যাপ্লাইড রিসার্চের প্রাইমারি অংশে। সেকেন্ডারি কি, সেকেন্ডারি হচ্ছে রিসার্চ সিনথেসিস, এটাও আমরা করি। এটা সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালিসিস, এটা হলো যত প্রাইমারি রিসার্চ আছে সেইটার উপরে আমরা ফার্দার করতে হয়। অপারেশনস রিসার্চ, হেলথ সিস্টেম রিসার্চ, ইকোনমিক অ্যানালিসিস, সিমুলেশন অ্যানালিসিস, এগুলো সব অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। এগুলোতে হয়তো তোমাদেরকে পরীক্ষার হলে জিজ্ঞেস করতে হবে না বা জিজ্ঞেস করবেও না। ওকে, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চ জাস্ট খালি মানে আমরা কি কি করি। এই কোয়ান্টিটেটিভ রিসার্চ আমরা তো বলেইছি যে আমরা বেশিরভাগই করি, আমরা ভ্যারিয়েবল গুলোকে মাপি, আমরা নিজেরা অলরেডি পড়েছি ভ্যারিয়েবল কাকে বলে, এবং আমরা এই ভ্যারিয়েবলের সাথে আউটকাম যেটা দেখতে চাই, বা আউটকামও একটা ভ্যারিয়েবল, আর অন্যান্য গুলো হচ্ছে প্রসেস ভ্যারিয়েবল, সেগুলোর সাথে আউটকামের সম্পর্ক দেখি। টেস্ট দ্য থিওরিজ অর ব্রড এক্সপ্লেনেশনস। এই টেস্টটা আমি একটু কনফিউজ যে আমি তোমাদেরকে শেষ করতে পারবো কি পারবো না, কারণ বললাম তো যে বিদেশে ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ার পর্যন্তই পাবলিক হেলথ কমিউনিটি মেডিসিন থাকে, সুতরাং তারা এক একটা ইয়ারে এক একটা কিছু প্ল্যান করে এক একটা টেস্ট শিখিয়ে দেয়। বাংলাদেশে স্কোপ খুবই কম, তোমরা যদি শিখতে পারতে পারো, আমি যদি শেখাতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আমি এটা নিয়ে কনফিউজ। কারণটা হচ্ছে টিচাররা এগুলো নিয়ে পরীক্ষার হলে ধরবে না, আর শেখাতে গেলে অন্যান্য টপিক গুলো যেগুলো নিয়ে ধরবে সেগুলো আমরা হয়তো ঠিক মতো শেষ করতে পারবো না। আদারওয়াইজ আমি ফিল করি যে এই টেস্ট গুলো শিখে ফেলা উচিত, এবং এইটা পরবর্তীতে লার্জ নাম্বার অফ পিপল, মানে যে পপুলেশনে আমরা চলে যাই ছোট ছোট রেজাল্টটাকে নিয়ে। কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে যে ভিউজ অফ দ্য পিপল, আমরা জানতে চাই যে তাদের মনের চিন্তা ভাবনা কি এই প্রবলেমটা নিয়ে। আমরা তো একটা মানে একদম সরাসরি কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টে মেপে বলে দিলাম যে প্রবলেমটা এরকম, ওদের ওইখানকার ভিউ আমরা জানতে চাই, যে তারা এই মানে এটাকে নিয়ে কি চিন্তা করছে, তাদের মধ্যে থেকে কি কোনো চিন্তা ভাবনা আছে। তারা তো রিসার্চ করছে না বা তাদের স্কোপ নাই, কিন্তু এই প্রবলেমটার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, তাহলে তাদের তরফ থেকে আমরা কি কোনো থিওরি বের করতে পারি কিনা,
ওকে, আচ্ছা। লেভেলস অফ রিসার্চ, প্রথম লেভেল তোমরা এখন যেটা শুরু করবে, স্মল স্কেল ইনভেস্টিগেশন। তোমরা স্টুডেন্টরা তোমরা দেখবে যে তোমাদের সুপারভাইজারের সাথে আলোচনা করে একটা কাজ কিভাবে করা যায়। এটা আমাদের অবশ্যই অল্প কিছু সময়ের মধ্যে, আমরা হয়তো মাত্র 2 দিন যাব, 2 দিন যে ডেটা কালেকশন করব। আর আমরা এর মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে রিসার্চ মেথোডোলজি সম্পর্কে ট্রেনিং দিয়ে দিই, সায়েন্টিফিক আর ক্রিটিক্যাল থিঙ্কিং সম্পর্কে একটু আইডিয়া দিই। এর চেয়ে বেশি আমরা হয়তো যাই না। কিন্তু আমি একটু ভিন্নভাবে তোমাদেরকে বলতে চাই যে এই জায়গাটাতে তোমরা একটু আগিয়ে যাও। আগিয়ে যাও এই জন্য যে তোমরা যে ডেটাটা কালেকশন করবে সেইটা থেকে যেন কমপক্ষে আমরা একটু হলেও পাবলিশ করতে পারি। এই জন্যই যে মানে এটা আনন্দ, তোমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ আমি মেডিকেল কলেজে থাকতে থাকতে বা 5th ইয়ারে তোমরা হয়তো এই কাজটা তো এখনই পাবলিশ হবে না, লম্বা প্রসেস। তোমরা যদি কেউ জড়িত থাকে, যারা জড়িত থাকবে এই কাজগুলোর সাথে, যারা এসে রেগুলার কাজগুলো করবে, তোমরা হয়তো বা দেখবে যে তোমাদের নাম হয়তো কোনো একটা জার্নাল আর্টিকেলে উঠে গিয়েছে। জার্নাল পাবলিশ করলেই তোমরা তখন পাবে। তো এটা একটা বিশাল ব্যাপার, যে যেটা আমাদের সময় স্কোপ ছিল না। আমি পাশ করার পরে বেশ কিছু বছর পার হওয়ার পরে সামহাউ স্টিল মানে আমার হয়তো বা একটু ভাগ্য ভালো ছিল যে আমি একটু দ্রুতই আগে একটা রিসার্চ পেপার পাবলিশ করতে পেরেছিলাম। তো তোমরা যদি তার চেয়েও আগে করে ফেলতে পারো, এটা আরো ভালো ব্যাপার হবে, যে তোমরা এটার সাথে লেগে থাকলে এবং দেখবে যে তখন এটা করতে কত মানে আনন্দ পাও, এবং সেখান থেকে তোমরা তোমাদের স্কিলটাকেও আর একটু স্ট্রং করতে পারবে। সেকেন্ড লেভেল হচ্ছে ডক্টরাল থিসিস অর ডিসার্টেশন, ডিটেইল ডিসকোর্স অন এ পার্টিকুলার টপিক। যারা মানে ফার্দার কোর্সে যেতে চায়, সামটাইমস একটা হেলথ কেয়ারে কখনো কখনো রেজাল্টটাকে ইমপ্লিমেন্ট করা যায়, এবং গাইড সে শুধুমাত্র তার ইন্টেলেক্টকে মানে বৃদ্ধি করে, উন্নত করে দেয় সাপোর্ট দিয়ে, এবং enough time to revisit the course of the research. Okay, so we have got enough time. এখানে উপরেরটা একটু টাইম কম থাকে, কারণ উপরেরটা দেখবে যে তোমরা পাশ করার পরেও তোমাদের হয়তো বা এই যে কি জানি কোন একটা পোস্ট গ্রাজুয়েশন করছো, সিপিএস অথবা এমএস বা এমডি, সেখানেও তোমাদের করতে হয় ওই একই ব্যাপার, কারণ আমরা অনেকেই হয়তো পুরোপুরি শিখি না, তখনও গাইডের কাছ থেকে শিখে নিয়ে করতে হয়। ওকে, থার্ড লেভেল কি? ইনস্টিটিউশনাল স্টাডি। এগুলো হচ্ছে যে ইনস্টিটিউশনরা তারা উদ্যোগ নেয়, আমরা নিজেরা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যে সমস্ত কাজ করি, সেগুলোতে সাধারণত পয়সা থাকে। ওপরের যে দুটোর কথা বললাম, সাধারণত পয়সা করি এখানে কম নাই, পয়সা করি নাই। আমরা নিজের শেখার উদ্দেশ্যে পারলে নিজেদের পকেটের পয়সা দিয়েও শিখি, এই দুটো লেভেলে। কিন্তু এইখানে সাধারণত আমরা পয়সা পাই। ওকে, মাল্টি সেন্টার স্টাডি, যে একই কাজ বিভিন্ন সেন্টারে রিপিট করছি, এবং সেইখানে আরো স্পেশাল ফান্ড থাকে। আর ফিফথ লেভেল যে সিনথেটিক স্টাডি, এটা ভেরি লার্জ স্কেলে, ইনভেস্টিগেশনটা একটু লেস এফোর্ট, সিঙ্গেল সেন্টার মাল্টি সেন্টার হতে পারে, সিনথেসিস করছি অথবা মেটা ডেটা অ্যানালিসিস। এগুলো হাই লেভেলের কথাবার্তা, আমরা এখানে যাবো না তোমাদের সাথে, আমরা শুধুমাত্র জাস্ট লেভেলটা জানলেই হলো। এখন অনেকগুলো তো টপিক আছে, তাই বলে কি সব টপিকে আমরা ঠিক করব? আমাদেরকে প্রথমে ঠিক করতে হবে যে এই কিছু ক্রাইটেরিয়া আছে, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমাদেরকে ঠিক করে নিয়ে তারপরে রিসার্চে আগাতে হবে। ক্রাইটেরিয়া কি? একটা হচ্ছে রেলেভেন্স, avoidance of duplication, feasibility, political acceptability, applicability, urgency of the data needed, and ethical acceptability. এই 7টা পয়েন্টের উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব যে এই রিসার্চটাকে আমরা করব কি করব না। এই 7টার সাথে আমাদের আবার পয়েন্টিং আছে, যে হ্যাঁ যদি দেখি যে না এটা খুব একটা রিলেভেন্ট না, আমরা 1 দেব। রিলেভেন্ট না, অনেক বেশি রিলেভেন্ট, যে এই প্রবলেমটা আসলেই অনেক বেশি ওয়াইড স্প্রেড এবং সিভিয়ার, এটা নিয়ে করা উচিত। ডুপ্লিকেশন অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। যদি আমরা দেখি, যে বললাম যে এক্সিস্টিং নলেজ অলরেডি যদি দেখি যে রেজাল্টের উত্তর আছে, নো, we cannot go for this. Okay, যদি সাফিসিয়েন্ট ইনফরমেশন থাকে, 1 কিছু আছে
but major issues not covered. 2, আমরা যদি বের করতে পারি আমাদের লেখা দিয়ে যুক্তি দিয়ে যে না এখানে আসলে একটা গ্যাপ আছে, নলেজ গ্যাপ যদি কোনোভাবে বের করতে পারি তাহলে এটা 3 নাম্বার, তার মানে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এটা করা উচিত। এই নলেজের অ্যান্সার নেই। ফিজিবিলিটি, স্কেলস অফ রেটিং, যে আমার যে অ্যাভেলেবল রিসোর্স আছে সেটা দিয়ে কি এটা ফিজিবল হবে কি হবে না, আর ওই একইভাবে ফিজিবল হবে না তাহলে 1, যদি হবে 2, 3, এইভাবে প্রত্যেকটার সাথে আমরা কিন্তু 1, 2, 3। পলিটিক্যাল অ্যাকসেপ্টেবিলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা দেখবে যে যখন আমেরিকার নির্বাচন হয় ওরা ওই যে প্রেসিডেন্টরা ওরা কিন্তু বলে আমার হেলথের উপরে এইরকম বাজেট থাকবে, আরেকজনও বললো এরকম। হ্যাঁ, এখন দুইজনার বাজেটের প্ল্যান ভিন্ন। তাহলে বারাক ওবামা হয়তো একটা করবে, বিল ক্লিন্টন হয়তো একটা করবে, এরকম এক একজন এক একটা করবে। ওকে, বাইডেন আরেকটা করবে, এবং ক্ষমতায় আসার পরে দেখা গেল পূর্ববর্তী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো পরিবর্তন করে সে নতুন ভাবে সিদ্ধান্ত নেয়। তাহলে পূর্বে একটা হেলথের প্ল্যান ছিল, এখন নতুন প্ল্যান। তাহলে আমি একটা রিসার্চের প্ল্যান করেছি যেটা পূর্বের হেলথ প্ল্যানের সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা যায়, নতুনটার সাথে যায় না, তাহলে আমারটা তো আগাবে না। অতএব ওটাও আমাকে পলিসি মেকাররা কি সিদ্ধান্ত নিচ্ছে এখন বর্তমানে কোন পলিসিতে তারা আগাচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে। যদি দেখে যে না এটা খুব একটা মানে পাত্তা পাবে না, ওনারা বেশি আগ্রহী হবেন না, তাহলে 1, 2, 3 এভাবে করবো। অ্যাপ্লিকেবিলিটি, আমি রিসার্চ করলাম, রিসার্চের রেজাল্টও পেলাম, পাওয়ার পরে কি আমি অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, এটা আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমি যদি এখন রিসার্চ করি বিভিন্ন মেডিকেল কলেজে, আমি রিসার্চ করে আমি দেখতে পারবো যে হ্যাঁ আমাদের সত্যিকারের পাবলিক হেলথের জ্ঞান নিতে গেলে ওই 1st ইয়ার টু 5th ইয়ারই পাবলিক হেলথ থাকা উচিত, কিন্তু আমি কি অ্যাপ্লাই করতে পারবো? আমি পারবো না, কারণ আমি তো পলিসি মেকার না। তাহলে আমি এখন এই রিসার্চ করে লাভ কি? সুতরাং আমি যেটা করতে পারি আমি অনলি অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, আমি তাহলে ওই একটু 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 করে অ্যাওয়ারনেসের জায়গায় যেতে পারি, বাট অ্যাপ্লিকেশনের জায়গায় আমি পারবো না। তাহলে আমার রিসার্চের জিনিসটা তাহলে একটু ঘুরে যাবে, আমি সরাসরি অ্যাপ্লিকেশন রিসার্চে যেতে পারবো না, কারণ এইটা আমি করলাম, করার পরে আমি অ্যাপ্লাই করতে পারলাম না। ওকে, আর্জেন্সি অফ দ্য ডেটা নিডেড। ওকে, আমার কোনো একটা আমার মানে সরকারেরও তো অনেকগুলো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরাও যাচ্ছি, সরকারও যাচ্ছে, এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? এক একজনের কাছে এক একটা ইম্পর্টেন্ট। তাহলে এক একজনের কাছে যদি এক একটা ইম্পর্টেন্ট হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোন ইম্পর্টেন্টটাকে আমি আগে সিরিয়ালি আগে আনবো, আরেকটা হয়তো ইম্পর্টেন্ট কিন্তু এখনই আমি যেতে চাচ্ছি না, আর একটু পরে না হয় করবো। ওকে, এইভাবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যেমন এই যে করোনা আমাদেরকে যে কোভিড-19 যে এফেক্ট করলো, এই কোভিড-19 এফেক্ট করার কারণে এইটাই এখন প্রায়োরিটি হয়ে গেছে, এটাই এখন আর্জেন্ট, এটা সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ এটা এমন একটা নতুন ওষুধ আমরা জানি না, সেই কারণে এটাতে গভর্নমেন্ট একটা ভালো ফান্ডও দিয়ে দিয়েছে। লাস্টে এথিক্যাল অ্যাপ্লিকেবিলিটি, যে ওকে আমি এমন একটা চিন্তা করছি, বিদেশি একটা কিছু চিন্তা ভাবনা নিয়ে এসেছি, কিন্তু আমার দেশের এথিক্স এটা পারমিট করবে না, তাহলে আমি এই কাজটা করব কি করবো না। এই একইভাবে 1, 2, 3 এরকম করে সবচেয়ে নিম্ন হয় কয়টা? 7টায় 7টা, আর সর্বোচ্চ হয়ে যায় 3 7 21। আমার সিদ্ধান্ত হলো যে যদি আমার যোগফল 16-র বেশি হয়, ভেরি গুড টু স্টার্ট। যদি যোগফল আসে 12 to 15, আমি ডিসকার্ড করব না, কিন্তু এখনই ইটস নট সুইটেবল। আর যদি দেখা যায় যে যোগফল 12-র নিচে, তাহলে না, এটা নিয়ে রিসার্চ করা যাবে না, আমরা এটা নিয়ে রিসার্চ করতে পারবো না, এটাকে বাতিল করে দিতে হবে। স্টেপস ইনভলভ ইন রিসার্চ আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, এখন একটু গুছিয়ে লেখা। প্রবলেম আইডেন্টিফিকেশন আমাদেরকে একদম সুন্দর করে এভাবে লিখতে হবে, প্রবলেমটাকে অ্যানালাইসিস করে আমার টাইটেল সিলেকশন, যে আমি কোন টাইটেল, একটা টাইটেল সিলেকশন, ভালো টাইটেল লেখাও কিন্তু একটা ভালো রিসার্চের বৈশিষ্ট্য, যে একটা সুন্দর করে টাইটেল লিখলে, এমন ভাবে টাইটেলটা লিখবে টাইটেলই কথা বলবে, বুঝে যাবে টাইটেল পড়ে মানুষ যে হ্যাঁ এটা কোন ধরনের স্টাডি ছিল। রিভিউ অফ লিটারেচার কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, কারণ লিটারেচার আমাকে বলবে এক্সিস্টিং নলেজ কি আছে, প্রত্যেকে কি করছে কারেন্ট ওয়ার্ল্ডে,
hypothesis formulation, if there is any, or if there is no hypothesis, we should go only with the research question, objective setting, methods and materials, and then the budget, and it is initial budget. Okay, এর পরবর্তীতে আমাদেরকে আগাতে হবে question to ask, will my study fill the gap or void the existing, sorry. Okay, একটু আগে পিছিয়ে হয়ে গিয়েছে। Will my study fill the gap or void in the existing literature? Will my study replicate the past study but examine the different participants at different research sites? Will my study extend past research or examine the topic more thoroughly? Will my study give voice to people not heard, silenced, or rejected in the society? Will my study show ways to change practice? এই এত কিছু প্রশ্ন মাথায় রেখে সম্ভাব্য এইগুলো পরিবর্তন ঘটবে কি ঘটবে না এগুলোকে মাথায় রেখে তারপরে আমরা স্টেপস গুলোতে যাব। ওকে, তারপরে স্যাম্পল সাইজ ঠিক করব, স্যাম্পলিং ডিজাইন। দেখো আমরা কিন্তু এই এপিডেমিওলজি এবং বায়োস্ট্যাটিস্টিক্স দুটোরই মিক্সিং এর মধ্যে কিন্তু কাজ করছি। ওকে, ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট, এইটা আমাদের নতুন জিনিস, এটা আমাদেরকে শিখতে হবে, এইটা আমরা সামনাসামনি ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। প্রি টেস্টিং, মডিফাইং, ফাইনালাইজিং, এটাও আমরা উইদিন দ্য নেক্সট ফিউ উইকস আমরা করে ফেলবো। ডেটা কালেকশন, আমরা এরপরে যাব সরাসরি ডেটা কালেকশন করতে। ডেটা এডিটিং এন্ড রেকর্ড কিপিং, ইয়েস, ওয়ার্ড 9টা থেকে, আচ্ছা আমি তো জানতাম 9:30 থেকে। ওকে, নো প্রবলেম, আমি 9টার মধ্যে শেষ করে দেবো, এটা প্রায় শেষ। ডেটা এডিটিং, কিপ রেকর্ডিং, তারপরে হচ্ছে গিয়ে অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য রেজাল্টস, তারপরে রেজাল্টস এর ফাইন্ডিংসটা লিখবো, লেখার পরে ডিসকাশন এন্ড কনক্লুশন লিখবো, আর রেকমেন্ডেশনস যদি কিছু থাকে সেগুলো রেকমেন্ডেশনস আমরা লিখবো, এবং ফাইনালি আমরা কি করব, ডিসেমিনেট দ্য রিসার্চ ফাইন্ডিং। আর এরপরে আবার আমরা বাজেটটা দেখবো। এই জন্য দেখবো যে ইনিশিয়ালি আমি একটা বাজেট ধরেছিলাম, ফাইনালি আমরা কি ওই বাজেটই শেষ করতে পারলাম কি পারলাম না। তাহলে আমার এই বাজেটের উপরে দখল আসলে ভবিষ্যতে আমি তখন বুঝতে পারবো যে আচ্ছা না, ভবিষ্যতে রিসার্চ করতে গেলে তাহলে আমাকে এই জিনিস খেয়াল রাখতে হবে যে আমি এই জায়গাটায় বাজেটে ধরা খেয়ে গিয়েছি, তাহলে ওই জায়গাটায় আমার পরিকল্পনাটা পরিবর্তন হবে পরবর্তীতে আবার যখন রিসার্চ করবো। ওকে ওকে, অলরাইট। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যদি স্যার হেলথ সিস্টেম প্রবলেম আর হেলথ প্যারামিটার প্রবলেম এই দুটো বুঝিয়ে বলবেন। ওকে ওকে, প্যারামিটারের উদাহরণ আশা করি তোমরা বলতে পারবে। আমাকে একটু প্যারামিটারের উদাহরণ বলো। ব্লাড গ্লুকোজ লেভেল, রাইট, ব্লাড গ্লুকোজ লেভেল, এটা একটা হেলথ প্যারামিটার। আর হেলথ সিস্টেম প্রবলেম কি? হেলথ সিস্টেম প্রবলেমটা হচ্ছে যে হেলথ সার্ভিসে কোথাও কোনো সমস্যা আছে কিনা। হেলথ সিস্টেম, আমার সিস্টেম কি, আমাদেরকে টিচাররা ঠিক মতো শিক্ষা দিয়ে আমাদেরকে গড়ে তুলবেন, সেইখানে কি কোথাও প্রবলেম আছে? যেমন তোমাদেরকে অলরেডি একটা প্রবলেম নিয়ে আমি বলছি যে শুধুমাত্র থার্ড ইয়ারে 1 বছরের মধ্যে, তারপরেও সে 1 বছর পুরোপুরি পাওয়া যায় না, 9 মাস হয়তো পাওয়া যায়। পরীক্ষার সিজনের সময় হলগুলো বন্ধ থাকে, আমরা সে সময় সবকিছু ঠিক মতো করতেও পারি না। আবার যে স্টাডি ট্যুর বা ইত্যাদি ইত্যাদি আরএফএসটি, এগুলোতে কিছু সময় চলে যায়। তাহলে আলটিমেটলি আমাদের হাতে 8 কি 9 মাস থাকে। তাহলে 8-9 মাসে 5 বছরের লেখাপড়া শিখিয়ে দিতে হবে তোমাদেরকে। গোটা পৃথিবীতে যেখানে ফার্স্ট ইয়ার টু ফিফথ ইয়ার পড়ছে সেখানে 1 বছরে, এটা তো একটা প্রবলেম। এই যে একটা প্রবলেম, এইটা হচ্ছে হেলথ সিস্টেম প্রবলেম। কারণটা কি, এটা সিস্টেমের মধ্যে এমবেড করা আছে, এখানে আমাদের কিছু করার নাই। তাহলে এইটা নিয়ে রিসার্চ করতে পারলে, রিসার্চ করে যদি আমরা বের করে ফেলতে পারি যে হ্যাঁ আমি যদি এটাকে স্প্লিট করে দিতে পারি, ইট উইল গিভ গুড রেজাল্টস, এটা হচ্ছে একটা সিস্টেম প্রবলেম।
আর একটা হেলথ সিস্টেম প্রবলেম কি, যে হাসপাতালে অনেক বেশি বেশি আমরা দেখছি যে হাসপাতালে ভর্তি হওয়ার পরে রোগীদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে কি হাসপাতালে ভর্তি হওয়ার পরে খারাপ হচ্ছে, ওখানে কোনো ইনফেকশন হয়ে যাচ্ছে বা ওখানে ম্যানেজমেন্টের কোনো প্রবলেম আছে, ওইটা হচ্ছে সিস্টেম। তাহলে সিস্টেমে কোনো ফ্ল আছে, সিস্টেমের ফ্লটা খুঁজে বের করা হচ্ছে হেলথ সিস্টেম রিসার্চ। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। এনি আদার কোয়েশ্চেন? No question? Okay. কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করছি। আশা করছি আমরা আমি আসলে একটু জরুরি কাজে ঢাকাতে এসেছি। আমার ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগের ব্যাপারে একটু দৌড়াদৌড়ি করছি, প্লাস এই তোমাদের যে টাকা ছাড়ের ব্যাপারে, কিন্তু টাকা ছাড় আসলে হবে না, সরাসরি যেটা আলোচনা হয়েছে যে তোমাদের যে সই সম্বলিত কাগজ এখানে জমা পড়বে, তারপরে হয়তো টাকা ছাড় হবে। তো দেখা যাক, যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি হয়তো বা শনিবারেই থাকবো ওখানে। আর যদি একান্ত দেখা যায় যে না প্রবলেম হচ্ছে, তাহলে আপাতত আমি অনলাইনেই এই রিসার্চ মেথোডোলজিটুকু শেষ করে দেব, প্লাস আমি তোমাদের আরো অন্যান্য কিছু টপিক, এপিডেমিওলজি পুরোটা হয়নি, শেষ হয়নি, এপিডেমিওলজির কিছু কিছু জিনিস আমাদের লাগবে যেটা এইখানে তোমরা বুঝতে পারবে। আর ভাইভাতেও স্যারেরা দু একটা প্রশ্ন জিজ্ঞেস করেন, তো ওই টার্মিনোলজির সাথে রিলেটেড কিছু কিছু জিনিস আমি এপিডেমিওলজি পড়িয়ে দেব, আর সাথে অন্যান্য কিছু টপিকও আমি চেষ্টা করব কভার করে দেওয়ার। কালকে না আমি আস্তে আস্তে হয়তো তোমাদেরকে জানিয়ে দেব কোন সময়। হয়তো এমনও হতে পারে যে শনিবারেই তোমাদের তো ভাইভা আছে, এমনও হতে পারে যে শনিবারে বিকেলেও হয়তো বা আমরা ক্লাসের ব্যবস্থা করতে পারি, দেখা যাক। আমি চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা তাহলে যাও, ক্লাসে যাও, পরবর্তীতে আমরা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।